প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। দেখো, অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন, তার মানে পরমাণু জিনিসটা কি ভালোভাবে তোমাদের বুঝতে হবে। দেখো আর কি লিখছে, পরমাণুর গঠন এবং এর গঠনটাও ভালোভাবে বুঝতে হবে। দেখো, পরমাণু খুব ক্ষুদ্র কণা। পরমাণু জিনিসটা কি? একদম ক্ষুদ্র কণা। ক্ষুদ্র কণা অর্থাৎ পরমাণু হলো তোমার এতটাই ক্ষুদ্র, ওইটা কিন্তু খালি চোখে দেখা যায় না। ঠিক আছে, তোমার পরীক্ষার মাধ্যমে দেখতে হয়, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এটাকে তোমার দেখা যায় বা বিজ্ঞানীরা শনাক্ত করছে। তো দেখো, এইটুক মানে আমি মূল মূল লাইনগুলা জাস্ট দাগায় রাখছি, ওগুলো তোমাদের পড়াই দিব। দেখো এখানে কি লিখছে যে পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এখন দেখো যে পদার্থ গঠিত ওই কণা দিয়ে। কোন কণা? ক্ষুদ্র কণা। বা ক্ষুদ্র কণা জিনিসটা কি? এই যে পরমাণু। পরমাণু খুব ক্ষুদ্র কণা, তার মানে পদার্থ গঠিত কি দিয়ে? পরমাণু দিয়ে গঠিত। আশা করি বুঝতে পারছো। এখন পদার্থ কি তোমরা কি চিনো যে পদার্থ কি? পদার্থ জিনিসটা হলো যার ভর আছে, জায়গা দখল করে, ওই জিনিসটাই পদার্থ। তাহলে কোন কোন জিনিসের ভর আছে, জায়গা দখল করে, ওই সব কিছুই কি পদার্থ। তুমি একটু চিন্তা করছো, ইটের কি আছে? একটা ভর আছে। ইটের কি আছে? ভর আছে। তার মানে ইট একটা পদার্থ। ইট তোমার জায়গা দখল করে, তো ইট একটা পদার্থ। সো এখন চিন্তা করছো মানুষের কি ভর নাই? হ্যাঁ, মানুষেরও ভর আছে। মানুষেরও ভর আছে, তার মানে মানুষের কি পদার্থ। মানে যেই জিনিসে ভর আছে, যেমন এই কলমটা চিন্তা করো, কলমের ভর আছে, তার মানে এই কলমটাই পদার্থ। যেমন ওই বইটা কি? বইটা পদার্থ, কারণ বইয়ের ভর আছে। বই জায়গা দখল করে, বইটা পদার্থ। তার মানে আশা করি পদার্থ জিনিসটা কি এটা বুঝতে পারছো। আর এই পদার্থ গঠিতই হলো তোমার পরমাণু দ্বারা। আশা করি বুঝতে পারছো যে পরমাণু জিনিসটা কি আর পদার্থ জিনিসটা কি, বুঝাইতে পারছি। তারপরে দেখো এখানে ক্ষুদ্র কণা। এই ক্ষুদ্র কণা বলতে কাকে বোঝাচ্ছে? যে পরমাণুকে। পরমাণু কয় ধরনের? দেখো, এই ক্ষুদ্র কণা দুই রকম। মানে এই যে ক্ষুদ্র যে কণাগুলা, পদার্থ গঠিত ক্ষুদ্র কণা দিয়ে, এই ক্ষুদ্র কণা আবার দুই রকম, একটা হলো অণু আর পরমাণু। হ্যাঁ দেখো, অণু পরমাণু কি? পরমাণু দেখো, অণু এই তোমার যে একাধিক পরমাণু মিলেই অণু গঠন করে। ওকে, আশা করি এটা বুঝছো। তারপরে দেখো আরো এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে সামনেই। পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। তার মানে তোমার অণু জিনিসটা হলো তোমার গঠিত হলো কি একাধিক পরমাণু দিয়ে অণু গঠিত হয়। আচ্ছা, এখানে কিছু আমরা বিজ্ঞানীদের নাম দেখবো। দেখো যে এই পরমাণু সম্পর্কে তারা বিভিন্ন মতামত দিছে। দেখো যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে। এর মানে কি? এর মানে হলো খ্রিস্টপূর্ব মানে হলো তোমার যীশু খ্রিস্টের জন্মের 400 অব্দে, মানে 400 বছর পূর্বে। ঠিক আছে, সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। মানে অনেক আগে মতবাদ পোষণ করছে কে? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। ভালো করে মনে রেখো যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস পরমাণু সম্পর্কে মতবাদ পোষণ করছে কত সালে? 400 অব্দে, খ্রিস্টপূর্ব 400 অব্দে। সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। তার মতে মানে এই গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের মতে উনি কি বলতেছে যে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। মানে অবিভাজ্য মানে যার ভাঙা যায় না, মানে পদার্থ এমন কিছু দিয়ে গঠিত যার ভাঙা যায় না। ঠিক আছে, এটা বলতেছে মানে এত ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, মানে ওই ক্ষুদ্র কণাটা মানে ডেমোক্রিটাসের মতে যে ভাঙা যায় না। ঠিক আছে, দেখো তার মতে এটা তো বললাম এখান পর্যন্ত যে ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু। তার মানে এই যে পরমাণু নামটা কোন বিজ্ঞানী দিল? বিজ্ঞানী কি? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। তার মানে অ্যাটম নামকরণ করেন কে? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। ভালোভাবে মনে রাখবো, এমসিকিউ তে আসতে পারে এগুলা। দেখো অ্যাটম কথাটি গ্রিক শব্দ অ্যাটোমোস থেকে। তার মানে এই অ্যাটম কথাটা আসছে কোথা থেকে? গ্রিক শব্দ অ্যাটোমোস থেকে। অ্যাটোমোসের অর্থ কি? যার অর্থ হলো অবিভাজ্য। অবিভাজ্য মানে কি? আর ভাঙা যায় না। আচ্ছা, তার মানে আমরা এই যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস পরমাণু সম্পর্কে উনি বললো যে অবিভাজ্য, আর কি ভাঙা যায় না। তারপরে তার সমসাময়িক আরো দুজন দার্শনিক। ঠিক আছে, তো আরো দুজন দার্শনিক দেখো কি বলতেছে যে প্লেটো ও অ্যারিস্টটল। মানে আমরা তোমার গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের মতবাদ দেখলাম, এখন প্লেটো আর অ্যারিস্টটলের কথা আমরা দেখব। দেখো প্লেটো এবং অ্যারিস্টটল তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। মানে এই যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস যে মতবাদটা দিছে যে পদার্থ
অবিভাজ্য কণা দ্বারা গঠিত, মানে পদার্থ এমন কণা দিয়ে গঠিত ওই কণাকে আর ভাঙা যায় না, এটা বলতেছে। আর প্লেটো এবং অ্যারিস্টটল ওই কথায় দ্বিমত পোষণ করছে, মানে একমত হতে পারে নাই। তারা কি বলতেছে দেখো, অ্যারিস্টটলের মতে পদার্থ সমূহ নিরবচ্ছিন্ন, একে যতই ভাঙা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। তার মানে দেখছো এখানে মানে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এক ধরনের কথা বললো, আর অ্যারিস্টটল উনি আরেক ধরনের কথা বললো। এই জন্য এই দুই মতবাদ কি এই জন্যই কি ভিন্নতা রয়েছে আর এই দুই মতবাদের মধ্যে। উনি বলতেছে পদার্থের কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে, আর ওই যে গ্রিক দেশের ডেমোক্রিটাস উনি বলতেছে যে অবিভাজ্য, মানে এমন ওই কণাগুলো আর ভাঙা যায় না, আর ইনি বলতেছে যে ভাঙা যায়, মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে, এটা বলতেছে। আচ্ছা, তার পরবর্তী পেজে আমরা পড়ি। দেখো 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন, মানে 1803 সালে, তার মানে দেখছো আরো অনেক বছর পরে আর কি। 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। তার মানে আবার এই যে জন ডাল্টন উনি বলতেছে যে পরমাণুকে আর কি ভাঙা যায় না। আচ্ছা আচ্ছা, ডাল্টনের এই মতবাদ সকলে গ্রহণ করে, কারণ কি, কারণ পরীক্ষা নিরীক্ষা করে এটা বের করছে। ফলে অ্যারিস্টটলের মতবাদ দিয়ে পরিত্যক্ত হয়, মানে অ্যারিস্টটল বললো যে কণাকে ভাঙতে যতই ক্ষুদ্র যতই ভাঙতে থাকবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হইতে থাকবে। বাট উনার এটা আবার অ্যারিস্টটল বিজ্ঞানী জন ডাল্টন আইসা কি করলো, ওই মতবাদ মানে উনি আরেকটা মতবাদ দিল, ফলে অ্যারিস্টটল মতবাদটি পরিত্যক্ত হয় আসলে। আচ্ছা, এখানে আমরা বলি যে আসলে আসলে কি পরমাণু অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয়, পরমাণু বিভাজ্য। বিভাজ্য বিভাজ্য মানে কি, এটাকে আরো ভাঙা যায়। দেখো বাংলা কি পাওয়া যায়, এরা ইলেকট্রন প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। তার মানে পরমাণু গঠিত কি দিয়ে, ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন। আচ্ছা, এখানে দেখি দেখো। আচ্ছা, এই পর্যন্ত আমাদের গেল। তারপরে এগুলার মতবাদের পরে আরো মতবাদ আছে, আরো মতবাদ কে কি দিছে, যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল গ্রহণযোগ্যতা পাইছে। দেখো ডাল্টনের পরমাণু এই সীমাবদ্ধ দুর্গজনের পরবর্তীতে আরো অনেক পরমাণু মডেলের প্রস্তাব করেন, এদের মধ্যে রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল গ্রহণযোগ্যতা হয়েছে। এখানে দেখলাম আরেক দুইজন বিজ্ঞানী বের হয়েছে, রাদারফোর্ড এবং বোর। তারা কি বলতেছে দেখো, রাদারফোর্ড বলেন, মানে বিজ্ঞানী রাদারফোর্ড উনি বলতেছে যে পরমাণুতে ধনাত্মক আদান ও ভর একটি ক্ষুদ্র জায়গা আবদ্ধ, এই জায়গাটি পরমাণুর কেন্দ্রস্থ, তিনি তার নাম দেন নিউক্লিয়াস। মানে এই যে তোমার যে পরমাণু, ঠিক আছে, একটা পরমাণুর গঠন, এই গঠনের মধ্যে যে এই যে তোমার যে বৃত্তাকার যে পথ দেখতেছো এটাকে বলা হয় কক্ষপথ। আর এই যে ভিতরে তোমরা যে এই যে বৃত্তাকার যে এই যে জায়গাটা দেখতেছো কালো, এই জায়গাটাকে এটাকে বলা হয় নিউক্লিয়াস। মানে এই নিউক্লিয়াস নামকরণ করেন কে, এই যে বিজ্ঞানী রাদারফোর্ড। মানে পরমাণুর দেখো যে পরমাণুতে ধনাত্মক আদান, ধনাত্মক আদান বলতে বোঝায় তোমার একটা পরমাণু গঠিত কি কি দিয়ে গঠিত, গঠিত হলো তোমার ইলেকট্রন দিয়ে, ইলেকট্রন প্রোটন আর নিউট্রন দিয়ে গঠিত। ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক, প্রোটনের চার্জ ধনাত্মক, আর নিউট্রন হলো নিরপেক্ষের চার্জ নাই। তার মানে তোমার এই প্রোটন আর নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্রে, যে কেন্দ্রে যে গোল গোল দেখতেছে এগুলো হলো তোমার প্রোটন আর নিউট্রন বোঝাচ্ছে। আর এই যে কক্ষপথে এই যে কালো যে দেখতেছ এই যে গোলটা, এটা দিয়ে বোঝাচ্ছে ইলেকট্রনকে বোঝাচ্ছে। এখন নিউক্লিয়াসে ধনাত্মক আদানযুক্ত প্রোটন, এর মানে কি, এই নিউক্লিয়াসটা গঠিতই হইলো তোমার নিউট্রন আর প্রোটন দিয়ে। এখন দেখো প্রোটনের চার্জ কি ধনাত্মক, তার মানে নিউট্রনের নিউক্লিয়াসের এইখানে তোমার আদান হইলো আদান বলতে এই চার্জ বোঝাচ্ছে, এই আদান হইলো তোমার ধনাত্মক আদান, ঠিক আছে, প্লাসকে বলা হয় ধনাত্মক। সো ধনাত্মক চার্জ। এখন দেখো যে পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত আছে। পরমাণু গঠিত হয় ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে, ইলেকট্রনগুলো থাকে কক্ষপথে আর প্রোটন আর নিউট্রন থাকে এই নিউক্লিয়াসে। তারপর নিউক্লিয়াস গঠিত কি দিয়া, প্রোটন আর নিউট্রন দিয়া। আচ্ছা, এটা বললাম। এখন দেখা যাচ্ছে রাদারফোর্ডের বলি যে রাদারফোর্ড বলেন যে পরমাণু ধনাত্মক আদান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ, এই নিউক্লিয়াসকে বোঝানো হচ্ছে, এই যে চিত্রটা এই জায়গায় সকল ভর আবদ্ধ, এটা বলতেছে উনি। এই যে একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ, এই জায়গাটি পরমাণুর কেন্দ্রে অবস্থিত, তাই তিনি এর নাম দেন নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াস নামকরণ করেন কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড। তোমার এটা ভালোভাবে মনে রাখতে হবে, তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে এবং ফাইনাল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো তিনি আরো নাম দেন যে পরমাণু বেশিরভাগ জায়গায় ফাঁকা, যে জায়গাগুলো ফাঁকা,
আর ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন কোনো ভর নেই। মানে উনি বলতেছে যে ইলেকট্রনের তেমন ভর নাই। এটা কি বলতেছে বিজ্ঞানী রাদারফোর্ড। তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এই যে এইটা হলো নিউক্লিয়াস, যেখানে প্রোটন আর নিউট্রন আছে। এগুলারে কেন্দ্র করে কে ঘুরে? এই যে ইলেকট্রন এই যে কক্ষপথে তোমার ঘুরতেছে। এগুলা বলতেছে, এগুলো কে বলতেছে? বিজ্ঞানী রাদারফোর্ড এগুলো বলে। কিন্তু রাদারফোর্ডের মডেল সৌরজগতের মতো। দেখছো, রাদারফোর্ডের মডেল তার মানে কার মতো? সৌরজগৎ। সৌরজগৎ কিরকম? সৌরজগৎ যেমন তুমি যদি সূর্যকে কেন্দ্র করে যেমন তোমার এই নক্ষত্র গ্রহগুলা ঘুরে, ঠিক তেমন তোমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা ঘুরে। এই জন্য রাদারফোর্ডের মডেলকে সৌরজগতের মডেলের সাথে তুলনা করা হয়েছে, যে রাদারফোর্ডের মডেল সৌরজগতের মতো। আচ্ছা, এইটা আমরা রাদারফোর্ডের মডেলের পাইলাম। তারপরে বিজ্ঞানী বোর পরবর্তীতে ধারণা দেন যে ঋণাত্মক আধানযুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। তার মানে রাদারফোর্ডের মডেলের পরবর্তীতে আবার বিজ্ঞানী বোর কিন্তু এই ঋণাত্মক আধানযুক্ত কণা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। আর উনি কি বলছে যে এই যে রাদারফোর্ড নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেননি, মানে যে ইলেকট্রনগুলো যে নির্দিষ্ট কক্ষপথে গুলো এইটার কথা তিনি বলেন নাই। জাস্ট উনি বলছে যে এই যে দেখো কি বলছে যে এই পরমাণু ব্যাপার নিউক্লিয়াস থেকে ঋণাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে যায়। ফল প্রকৃত পরমাণু বেশিরভাগ জায়গায় ফাঁকা আছে, এটা বুঝলাম। এই যে বিজ্ঞানী রাদারফোর্ড বলছে ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন কোনো ভর নেই, তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। মানে কক্ষপথের কথা কিন্তু বলে নাই নির্দিষ্ট করে। বাট বিজ্ঞানী বোর পরবর্তীতে ঋণাত্মক আধানযুক্ত কণার কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে এটার কথা বলছে। এখন দেখো, এইটুকু হলো মূল আলোচনা। যে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে পরমাণু অবিভাজ্য নয়। তার মানে পরমাণু অবিভাজ্য না, মানে পরমাণুকে আর ভাঙা যায় না এরকম না। পরমাণু অবিভাজ্য নয়, মানে পরমাণু বিভাজ্য। পরমাণুকে ভাঙা যায়। ভাঙলে কি পাওয়া যায়? পরমাণু ইলেকট্রন প্রোটন নিউট্রনের সমন্বয়ে গঠিত। পরমাণু কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াসের ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে। পরমাণু ভরের প্রায় পুরোটা নিউক্লিয়াসে থাকে এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গায় ফাঁকা, ফলে প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। মানে এগুলো তুমি আগেই বললাম, ওগুলাই আর কি। যে এই পরমাণুর গঠনটা এইরকম, কেন্দ্রের মধ্যে থাকে তোমার নিউক্লিয়াস গঠিত তোমার প্রোটন আর নিউট্রন দিয়ে, আর ইলেকট্রন তোমার এই কক্ষপথে ঘুরে, এটা বলছে। আর বেশিরভাগ জায়গায় ফাঁকা। ঠিক আছে, এই হলো তোমার যে আজকের যে আলোচনা পৃষ্ঠা 56। সো এর পরবর্তীতে আমরা পার্ট 4 থেকে 6 পর্যন্ত পড়বো। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটপ। ধন্যবাদ সকলকে।